ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের যে ক্লাসটা হচ্ছে, যেটা এই ক্লাসটা কিন্তু এর আগে তোমরা পাওনি, ঠিক আছে? বাংলা পেডাগজির ক্লাস। তোমরা জানো যে তোমাদের প্রাইমারি টেট 2024-এর জন্য ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে, এবং যেটা মনে করা হচ্ছে 8ই ডিসেম্বর, যেটা গতবার পর্ষদ থেকে ঘোষণা করা হয়েছিল। এই ডেটটা হয়তো এটা ডিসেম্বরেরই হবে, সম্ভাব্য ডেট 8 তারিখ, অথবা এটা হয়তো একটু পিছিয়েও যেতে পারে, রিসিডিউলড হতে পারে ডেটটা, ঠিক আছে? সেটা হলে তোমরা অবশ্যই জানতে পারবে, তবে ডিসেম্বর মাসে হচ্ছে টেট। সেই জন্য আমাদের নতুন ইন্ট্রোডিউসড করছে যে ক্লাসটা, সেটা হচ্ছে বাংলা পেডাগজির ক্লাস। চলো আজকে ক্লাস 1। এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। তোমরা যদি ক্লাস চাও তাহলে সহজ স্টাডির পক্ষ থেকে পেডাগজির ক্লাস ডিটেলসে উইথ এমসিকিউ একটা সপ্তাহে নির্দিষ্ট দিন, একটা কি দুটো দিন অবশ্যই এই ক্লাসটা হবে। কিন্তু তার জন্য যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবে, কারণ সেই তার উপর ভরসা করেই আমরা আমাদের ক্লাসটাকে কিন্তু ইন্ট্রোডিউসড করব। চলো, আচ্ছা, তারপরে যেটা বলার আছে যেটা হচ্ছে যে তোমাদের একটা জিকের নোটস আসছে, যেখানে প্রায় 2200 প্লাস, তার থেকেও বেশি জিকে রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষাগুলোর উপযোগী যে জিকে দরকার, সেগুলো অনলি 50 রুপিজে, অনলি রুপিস 50। তোমরা যারা এই নোটসটা নিতে চাইছো তারা অবশ্যই এই কিউআর কোডটাকে স্ক্যান করে নিতে পারো, অথবা ফোনপে নাম্বার দেখো 8348817027, এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো, ঠিক আছে? চলো দেখো, আজকে আমরা তোমাদের পেডাগজি সেকশনে, বেঙ্গলি যে পেডাগজি সেকশন রয়েছে, তো সেখানে তোমাদেরকে কি করতে হয় না, অনলি 15 কোয়েশ্চেন্স পেডাগজি থেকে আসে। টোটাল বাংলাতে প্রশ্ন থাকে 30, যার মধ্যে 15 কোয়েশ্চেন তোমাদের বেঙ্গলি পেডাগজি থেকে আসে, ঠিক আছে? বেঙ্গলি পেডাগজি অংশটা থেকে আসে। তো সেই কারণে আমরা যেটা করছি, তো এই অংশটা থেকে তোমাদের কিন্তু এক্সামে যাতে তোমরা ভালো স্কোর করতে পারো, সেই জন্য আমরা এই চ্যাপ্টারটাকে নিয়ে এসেছি, ঠিক আছে? এই চ্যাপ্টারটাকে নিয়ে এসেছি, এবং আশা করব যে তোমরা খুব যদি মন দিয়ে দেখো, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো, বলছে যে কোন ধরনের শব্দ নিয়ে আমরা আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেটে, তাই জন্য ওই 15টা করে কোয়েশ্চেন কিন্তু ডিসকাস করব, ওকে, এবং ডিটেলে। দেখো বলছে যে কোন ধরনের শব্দ নিয়ে আলোচনা হবে, কোন ধরনের শব্দ নিয়ে আলোচনা করা হয়। নতুন শব্দ নিয়ে, সবই অজানা শব্দ নিয়ে, অতি পরিচিত শব্দ নিয়ে, নাকি প্রচলিত ও অপ্রচলিত শব্দ নিয়ে? দেখো, বিষয়টা হচ্ছে যে সাধারণত শিশুদের ক্ষেত্রে তাহলে কোন ধরনের শব্দ তোমরা আলোচনা করবে ক্লাসে গিয়ে? মূলত শিশুদের ক্ষেত্রে অতি পরিচিত শব্দ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা এটাকে আরেকটা নামেও চিনি, যেটা আমরা বলে থাকি মূর্ত। যে বিষয়টা তারা জানে, যে বিষয়টা তারা তাদের চারদিকে দেখছে, একটা শিশুর প্রথম যে তারা যে শেখে সেটা তার পরিবার থেকে শেখে, প্রথম বাবা মার থেকে শেখে, তারপর তার পরিবার থেকে শেখে, তারপর বিদ্যালয় থেকে শেখে। এবার যেগুলো তার এই যে পরিচিত শব্দের যে ভান্ডার, এটা তার কিন্তু পরিবার থেকেই তৈরি হয়, ওকে? তো পরিবার থেকে যেহেতু তৈরি হয়, তো আমরা কি করব না, এই অতি পরিচিত শব্দগুলো নিয়েই আমরা আমাদের অতি পরিচিত শব্দগুলো নিয়েই একটা শিশু অবশ্যই সে শিখবে। তাই জন্য প্রথম যখন শিখবে সেটাই, অর্থাৎ মূর্ত, যে বিষয়টাতে সে জানি, সে তার চারপাশে যেগুলো দেখছে
সেই বিষয়গুলো, তার অতি পরিচিত শব্দ নিয়েই আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে যুক্ত বর্ণের কি কি বৈশিষ্ট্য সেগুলো থাকা দরকার। একটা যুক্ত বর্ণের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আচ্ছা, অপশনে কি বলছে? অপশনে বলছে যুক্ত বর্ণের গঠন, যুক্ত বর্ণের উচ্চারণ, প্রয়োগ, গঠন, উচ্চারণ ও প্রয়োগ। ঠিক আছে, প্রয়োগ ও গঠন। আর একটা হলো যে আচ্ছা, 3 নম্বর অপশনটা দেখো, এখানে যুক্ত বর্ণের প্রয়োগ, আর 4 নম্বর অপশনে হচ্ছে যুক্ত বর্ণের গঠন, উচ্চারণ ও প্রয়োগ। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে একটু আমি এটাকে একটু সংশোধন করে দিই, এটা হবে যুক্ত বর্ণের উচ্চারণ ও প্রয়োগ। ওকে, তাহলে নাম্বার সি তে হচ্ছে যুক্ত বর্ণের প্রয়োগ আর গঠন, আর নাম্বার ডি তে হচ্ছে যুক্ত বর্ণের উচ্চারণ এবং প্রয়োগ। তাহলে তোমরা কি জানো যে এর উত্তর কি হতে চলেছে? মূলত এর উত্তর হচ্ছে যুক্ত বর্ণের ক্ষেত্রে অবশ্যই তার উচ্চারণটা মাস্ট। উচ্চারণ এবং প্রয়োগ, যে কোনো যুক্ত বর্ণ, ধরো ক আর ত, আমরা যখন শেখাবো এখন নিয়ম হয়ে গেছে যে এইভাবে কয়ে তয়ে আমাকে লিখে দিলেই হবে না, আমাকে এইভাবে দেখিয়ে দিতে হবে যে কোন দুটো যুক্ত বর্ণ, অর্থাৎ ক এবং ত এটা হয়ে তবে এই কয়ে তয়েটা হয়েছে। শক্ত, এইভাবে আমরা বলতে পারি, তাই তো? তাহলে এই যে, তাহলে যুক্ত বর্ণের উচ্চারণটা আমরা শিশুদেরকে শেখাবো এবং তার প্রয়োগটা কোথায় কোথায় হয় সেগুলো শেখাবো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট বলার আগে, আচ্ছা দেখো এটা কিন্তু তোমাদের 499, তোমাদের ম্যাথসের যে ব্যাচটা আছে সেটা কিন্তু এটা 699 হবে না, ঠিক আছে, এটা 499 হবে। একটু বলে দিলাম, তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। আর তোমরা জানো যে আমি প্রত্যেক দিনই বলি যে তোমরা এখনো যারা ম্যাথস কিন্তু তোমাদের কলকাতা হাইকোর্টের একটা এলডিএ পদে রিসেন্টলি নোটিফিকেশন বেরিয়েছে, তো অনেকদিন পরেই নোটিফিকেশন আসছে। তো এই প্রত্যেকটা পরীক্ষা, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, কলকাতা হাইকোর্ট বলো, প্রাইমারি টেট বলো, সবেতেই কিন্তু ম্যাথস আছে এবং ম্যাথস খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই জন্য এখনো যারা মনে করছো যে ম্যাথস তারা উইক, তারা অবশ্যই এই ক্লাসটা জয়েন করতে পারো। অনলি 3 মান্থস এর একটা অ্যারিথমেটিক বেসড কোর্স 499-এ, ঠিক আছে, অনলি 499-এ। চলো, আচ্ছা এবারে দেখো, এবারে বলছে যে অনুবন্ধ পদ্ধতি। তোমরা কি আগে জানো যে এই শব্দটার অর্থটা কি? এই অনুবন্ধ শব্দের অর্থটা কি তোমরা জানো? অনুবন্ধ পদ্ধতিটা হলো, অনুবন্ধ পদ্ধতি হচ্ছে, দেখো যখন ধরো আমরা সাপোজ ধরো আমি পড়াচ্ছি বাংলা, ঠিক আছে, আমি হয়তো তোমাদেরকে বললাম আমরা কোনো জায়গায় যাচ্ছি, তো এই যে আমরা যাওয়াটাকে কি বলি? গমন, রাইট, গমন বলি। বা এই যে আমরা পড়ছি এটাকে আমরা বলি পঠন। তো তোমরা কি জানো যে এই পঠনটা, এই যে গমন বা এই যে পঠন, এটা একটা ধাতু থেকে এসছে, মূলত এটা সংস্কৃত ধাতু থেকে এসেছে, পট ধাতু থেকে এসেছে। ঠিক আছে, তো এই যে বাংলা পড়াতে পড়াতে আমি সংস্কৃত ভাষার একটা অবতারণা করছি, সেটাকেই বলা হচ্ছে অনুবন্ধ পদ্ধতি। অর্থাৎ কোনো একটা ভাষা তুমি পড়াচ্ছ বা কোনো একটা সাবজেক্ট বিষয় তুমি পড়াচ্ছ, পড়াতে গিয়ে যখন তুমি সেই বিষয়ের প্রসঙ্গ, সেই বিষয়ের প্রাসঙ্গিকতা বজায় রেখে তুমি সেই বিষয়ের একটা উদাহরণ দিতে গিয়ে একটা অন্য বিষয়ের অবতারণা করছো, অন্য বিষয়ের একটা উদাহরণ টানছো, সেটাকে আমরা বলছি অনুবন্ধ। আরেকটু সহজ করে বলি, ধরো আমি বলছি যে, আমি বললাম যে তোমরা সকলেই শুনেছো হাজারদুয়ারির কথা, ঠিক আছে, হাজারদুয়ারির কথা তোমরা সকলে শুনেছো। এবং এই জায়গায় আমরা দেখছি প্রথম বাংলায়, মানে প্রথম বাংলাদেশের, মানে বাংলার ক্ষেত্রে যে স্বাধীন মুসলমান যে সাম্রাজ্য, অর্থাৎ যেখানে আমরা সিরাজউদ্দৌলাকে দেখি এবং তিনি কোন জায়গাটা থাকতেন এবং তাদের নিরিখেই এই হাজারদুয়ারিটা কিন্তু
প্রতিস্থাপিত হয়েছিল। এবং তার আগে আমরা যেটা বলবো যে মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, যাই হোক, এই ইতিহাস তো হাজারদুয়ারি আমি পড়াতে গিয়ে বলছি কি, হাজারদুয়ারি পড়াতে গিয়ে আমি বললাম যে দেখো এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। মুর্শিদাবাদ জেলায় এটি অবস্থিত। মুর্শিদাবাদ জেলা হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তাহলে এই যে কথাটা আমি বলছি, অর্থাৎ ইতিহাস কথা বলতে গিয়ে, ইতিহাসের কথা বলতে গিয়ে আমি এখানে ভূগোলের অবতারণা করছি। কেন? এবং সেটা প্রাসঙ্গিক, কারণ আমরা যদি না জানি যে হাজারদুয়ারিটা কোথায় অবস্থিত, তাহলে তো তোমরা জানবে না, তাই না? মানে আমাদেরকে তো এটা জানাতে হবে। তো সেই কারণে যখন আমরা একটা বিষয়ের প্রসঙ্গ টানছি এবং প্রসঙ্গ টেনে অন্য বিষয়ের মানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, এবং সেটা প্রাসঙ্গিক হচ্ছে, তাকে আমরা বলবো অনুবন্ধ পদ্ধতি। তাহলে অনুবন্ধ পদ্ধতি এখানে 3A একত্র সমাবেশ, বি হচ্ছে বিচিত্র, সি হচ্ছে বিকেন্দ্রী ভবন এবং ডি হচ্ছে বিভিন্ন। তাহলে একত্র সমাবেশ আমরা যখন সবগুলোকে এক জায়গায় করছি সেটাকে আমরা বলে থাকি একত্র সমাবেশ, অর্থাৎ 3-এর এই আনসার। ওকে, চলো নেক্সট। এবার হলো যে নাম্বার 4, প্রাক প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার পদ্ধতিটি হলো, প্রাক প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার পদ্ধতিটি হলো, এটা কি বক্তৃতা পদ্ধতি, বিবৃতিমূলক পদ্ধতি, দেখো বলো পদ্ধতি, নাকি শোনো দেখো পদ্ধতি? কোন পদ্ধতি? প্রাক প্রাথমিকে, একদম যখন ছোট, প্রাথমিকেরও নিচি, অর্থাৎ এই যে 2 বছর বয়স থেকে এখন শুরু হচ্ছে এই স্টেজটাকে আমরা বলছি। তাহলে এটা কোন তোমার কি বলে ক্ষেত্রে প্রযোজ্য? নিশ্চয়ই তুমি প্রাক প্রাথমিকে বক্তৃতা পদ্ধতি উত্তর হবে না, তাহলে এটাকে কেটে দাও। তাহলে ফার্স্ট অপশন বলছে বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি কখনোই হতে পারে না। তারপরে বিবৃতিমূলক, শিশুরা বিবৃতি দেবে কি করে, সেটাও হবে না। যেটা হবে সেটা হচ্ছে প্রথমে তারা ছবি দেখে এবং জাস্ট বলে, ছবি দেখে ওরা, ছবিতে ওরা খুব বেশি ওদের খুব অ্যাট্রাক্টেড হয়, আকৃষ্ট হয়। তো সেই কারণে এটা দেখো বলো পদ্ধতি উত্তর হবে। নাম্বার 4 আনসার হচ্ছে সি, নাম্বার 4 আনসার হলো সি। চলো নেক্সট, নাম্বার 5। আচ্ছা, অনুবন্ধ পদ্ধতির মূল বিষয়বস্তু কি আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা আমাকে উত্তরটা দাও কি হবে। অনুবন্ধ পদ্ধতি কাকে বলে এটা কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, তোমরা আমাকে উত্তরটা দাও যে কি হবে। দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন, একটা নির্দিষ্ট ভাবের সঙ্গে সঙ্গতি সাধন, দুটো বিষয়ের দুটো ভাবের সঙ্গে সঙ্গতি সাধন, নাকি দুটো বিষয়ের মধ্যে একটা নির্দিষ্ট ভাবের সঙ্গে সঙ্গতি সাধন? কোনটা উত্তর হবে? বলো। দেখো এখানে উত্তর হবে, এখানে উত্তর হলো কোনটা হবে বলো, তোমরা কি কেউ উত্তরটা দিচ্ছ? দেখো এখানে উত্তর হবে দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন। আমি আগেই বলেছি এখানে কোনো ভাব ম্যাটার করে না, একটা বিষয়ের একটা উদাহরণ দিতে গিয়ে প্রাসঙ্গিকভাবে তুমি অন্য বিষয়ের অবতারণা করছো, সেটাই হলো অনুবন্ধ পদ্ধতি। নাম্বার 5 আনসার হচ্ছে এ। নাম্বার 6, কটি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে? জানো তোমরা কটা নৈপুণ্যের উপর নির্ভর করে? 4টি। কি কি? এটাকে আমরা বলি দক্ষতা, বা যেটাকে আমরা ইংরেজিতে তোমাদের সিলেবাসে লেখা আছে দেখবে স্কিল বলে, স্কিল। ইংরেজিতে লেখা আছে সিলেবাসটা, ওটা আগে বাংলা করবে, যেভাবে পড়ছি ওটাকে বাংলা করবে। প্রথমে হচ্ছে কি হবে, প্রথমে হচ্ছে শোনা, প্রথমে হচ্ছে শোনা, ঠিক আছে? দেখো এট ফার্স্ট হচ্ছে শোনা, তারপরে হলো বলা, তারপরে হচ্ছে পড়া, তারপরে হলো লেখা। এই 4টে হলো দক্ষতা, স্কিল। এই 4টে ভাষার এইগুলো নৈপুণ্য, অর্থাৎ আমাদের কাছে লেখা থাকে ভালো ভাষায় শ্রবণ, কথন,
পঠন, লিখন, এই চারটে স্কিলের উপর আমাদের ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে, বা আমরা ভাষাটাকে শিখতে পারি স্পেশালি মাতৃভাষার ক্ষেত্রে, এবং আমরা যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটার ক্ষেত্রেও সেম জিনিস হবে। ঠিক আছে, নেক্সট, এটা খুব ভালো কোয়েশ্চেন যে মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কয়টি ধাপের কথা বলেছেন। এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। ওকে, মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির কতগুলি ধাপের কথা বলেছেন? আচ্ছা, মাইকেল ওয়েস্ট 5টি পদ্ধতির কথা তিনি বলেছেন। 5টি, মাইকেল ওয়েস্ট 5টার কথা বলেছেন। এবার প্রশ্ন হবে, ম্যাম তাহলে 5টা কি কি? 5টা হলো, এক, যে কোনো ভাষা শিখতে গেলে মানে পড়তে গেলে ভাষাটাকে প্রথমে সেই শব্দ পরিচিতি, শব্দটা সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে প্রথম স্টেপ হলো শব্দ, শব্দ পরিচিতি, শব্দটা সম্পর্কে জানতে হবে। নেক্সট, শব্দটার অর্থ কি জানতে হবে, শব্দের অর্থ কি জানতে হবে। নাম্বার 3, যেটা হলো বিভিন্ন শব্দ প্রয়োগ করে একটা বাক্য গঠন করতে হবে। এক কথায় আমরা বলবো বাক্য গঠন করতে হবে। বিভিন্ন শব্দ প্রয়োগ করে বাক্য গঠন করতে হবে, মানে পরপর পদগুলোকে বসিয়ে সেটা যেন অর্থপূর্ণ শব্দ হয়, দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। নাম্বার 4 হচ্ছে যেটাকে আমরা বলবো গ্রুপিং করা বা বিভাজন করতে হবে। বিভাজন করতে হবে, বিভাজনটা খুব দরকার, কিভাবে তুমি ভাগ করবে। আর নাম্বার 5 হচ্ছে স্কিমিং করা, অর্থাৎ যেটা আমি পড়ছি, ভালো করে শোনো, যেটা আমি পড়ছি, বিভাজন মিনস এখানে হচ্ছে পাঠটা কি ধরনের পাঠ, কি ধরনের বিষয়বস্তু তার উপর ডিপেন্ড করে। আর স্কিমিং করা মানে হচ্ছে সারবস্তু বুঝে নেওয়া। তুমি যখন পড়ছো তার আগে বিষয়বস্তুটার কি সারবস্তু, মানে টোটাল পড়া হয়ে গেলে একবার সারবস্তুটা বুঝে নেবে যে মূল বিষয়টা কি বলতে চেয়েছে। এই হলো মাইকেল ওয়েস্ট তার পঠন পদ্ধতির 5টি ধাপের কথা বলেছেন। স্টেজেস অফ রিডিং, পঠনের ধাপ। ঠিক আছে, এই 5টি ধাপ। চলো, এবার বলছে যে কোন পাঠে রসাস্বাদনই বড় কথা। বাহ, খুব ভালো প্রশ্ন। রসাস্বাদন ভালো, রসাস্বাদন বলতে কি বোঝাচ্ছি আমি? যে পড়াটা পড়ছি তার থেকে তার রসটাকে আমি বুঝতে পারছি, তাই তো? এটার উত্তর কি হতে পারে? যখন ধরো আমরা কোনো কবিতা পড়ছি, কবিতা থেকে তার বিষয়বস্তুর থেকে কবির উচ্ছ্বাস, অনুভূতি এগুলো অনেক বেশি করে আমাদের মধ্যে আসছে। রসাস্বাদন বলতে কি বোঝায়? যেখানে কবির গভীর অনুভূতি, উপলব্ধি, তার প্রকাশভঙ্গি, ছন্দ, প্রতীক এগুলো সব ঠিক আছে, কবির অনুভূতি, প্রকাশভঙ্গি। তাহলে রসাস্বাদনটা কাকে বলে আগে তো জানতে হবে। প্রকাশভঙ্গি, রসটা অ্যাকচুয়ালি কি। তারপরে হচ্ছে ছন্দ, প্রতীক, এগুলো ঠিকঠাক ব্যবহার করা, সঠিক ব্যবহার। ঠিক আছে, তাহলে এইগুলো এইগুলো যখন আমরা ঠিকঠাক ভাবে দেখবো যে একটা কবিতার মধ্যে আছে, যেখানে কবির অনুভূতি, উচ্ছ্বাস ধরা পড়েছে, বিষয়বস্তুটা এখানে বড় কথা নয়, বিষয়বস্তু মূল নয়, এইগুলো হলো মূল, তাকে আমরা বলবো সাধনা পাঠ, রসাস্বাদন। রসাস্বাদন হলো বড় কথা, সাধনা পাঠে রসাস্বাদন হচ্ছে বড় কথা। তাই জন্য এটাকে আমরা বলে থাকি অ্যাপ্রিসিয়েশন স্টাডি বা সাধনা পাঠ। তাহলে কোন পাঠে রসাস্বাদনই বড় কথা? সেটা হলো সাধনা পাঠ। আমরা কিন্তু বাদবাকিগুলো জানবো এক এক করে। ঠিক আছে, আমরা তো সবে আজকে ক্লাসগুলো জাস্ট স্টার্ট করেছি, তো আমি জাস্ট সংক্ষেপে বলছি। চর্বণা পাঠ মানে হচ্ছে যখন কোনো বিষয়বস্তুকে অনেক ভিতর থেকে তার অন্তর্নিহিত অর্থটাকে বুঝতে হয়। অর্থাৎ এক কথায় আমরা বলবো উপরে একরকম অর্থ রয়েছে,
ভিতরে একরকম অর্থ। তোমরা তোতা কাহিনী পড়েছো না রবীন্দ্রনাথ ঠাকুরের, যার ওপরে একরকম অর্থ আর ভিতরে শিক্ষার কি, শিক্ষা ব্যবস্থার খারাপ দিকটার কথা বলা হয়েছে, সেগুলো হলো চর্বণা পাঠ। সমবেত পাঠ মিন্স হচ্ছে আমরা যখন সকলে মিলে, যেমন কেউ খুব চেঁচিয়ে ধরো নামতা পড়ছে বা এই জাতীয় নামতা মুখস্থ করে, এগুলো হলো সমবেত পাঠ, সকলে একসঙ্গে যেটা পড়ে। আর ধারণা পাঠ মানে যখন যে পাঠটা পড়লে কোনো বিষয়বস্তু সম্পর্কে আমাদের সাধারণ একটা ধারণা পাই আমরা, তাকে আমরা বলছি ধারণা পাঠ। এগুলো আমি ডিটেলসে পড়াবো, ওকে। চলো নেক্সট। নেক্সট হলো উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য কি। উপযুক্ত শ্রোতা যে কিনা শুধুই শোনে। বি, যে শুধু শোনে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া প্রকাশ করে না। যে শুধুই শোনে কোনো প্রতিক্রিয়া দেয় না সে। যে শোনে এবং সঠিকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে, সি। আর নাম্বার ডি হচ্ছে যে শোনে ও যথার্থভাবে বক্তার বক্তব্য বিষয়বস্তু উপলব্ধি করতে পারে, তাকে আমরা বলবো যে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য। তাহলে বলো উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য কি হতে পারে। বলো যে উপযুক্ত শ্রোতার বৈশিষ্ট্য কি হতে পারে। এখানে উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে কারেক্ট, একদম আনসার হবে যে শোনে এবং যথার্থভাবে বক্তার বক্তব্য, যে বলছে ভালো করে শুনেছে, শুনে তার বিষয়বস্তুটা যেটা বলতে চেয়েছে সে সেটা সে বুঝতে পারছে। ঠিক আছে, সি হবে না, কিন্তু এখানে তাকে প্রকাশ করতে বলেনি, শুধুমাত্র ব্যাপারটা বুঝতে পারার কথা বলেছে, যে সে ভালো করে শুনেছে বলেই সে বিষয়বস্তুটাকে বুঝতে পেরেছে। এটা হচ্ছে 9, আনসার হবে ডি। যারা ডি আনসার করেছো কারেক্ট। এবারে আসি আদর্শ পাঠের কটি বৈশিষ্ট্য। আদর্শ পাঠের কটি বৈশিষ্ট্য। আদর্শ পাঠের কটি বৈশিষ্ট্য, 3টি, 4টি, 5টি না 6টি? 3টি, 4টি, 5টি, 6টি আদর্শ পাঠের। জানো আদর্শ পাঠের কটা বৈশিষ্ট্য? আদর্শ পাঠের বৈশিষ্ট্য হলো 4টে। কি কি? ক্লাস করতে গেলে এগুলো কিন্তু আগে জানতে হবে যে আদর্শ পাঠের তো 4টে বৈশিষ্ট্য, কিন্তু 4টে কি কি বৈশিষ্ট্য। নাম্বার 1 হচ্ছে নির্ভুলতা, যে পাঠের মধ্যে কোনো ভুল থাকবে না, নির্ভুলতা। নাম্বার 2, একটা গতি থাকবে, পড়াটা যেন ঝিমিয়ে না থাকে, একটা গতি, তুমি যে পড়ছো একটা রিদম থাকবে, একটা স্পিড থাকবে। উপলব্ধি, তুমি যাতে পড়াটাকে বুঝতে পারো, অর্থাৎ তুমি যেন বিষয়বস্তুটা থেকে কিছু একটা ধারণা লাভ করতে পারো। আর 4 নম্বর হলো তোমার, তুমি যে পাঠটা পড়ছো সেই পাঠটা পড়ে যেন নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারো, এক্সপ্রেশন। অর্থাৎ ধরো আমরা যখন অনেক অনেক সময় অনেক গল্প দেখি বা গল্প পড়ি, গল্পটা যদি দুঃখের হয় সাপোজ, আমরা নিজেরা মনে আমাদের চোখে জল চলে আসে। তো এটাই হলো একটা আদর্শ পাঠের এটাই বৈশিষ্ট্য, যে যেটা হচ্ছে আমাদের ভিতরকার এক্সপ্রেশনটা ফুটে উঠছে, অভিব্যক্তি। ঠিক আছে, তাহলে নির্ভুলতা, গতি, উপলব্ধি, যে তুমি এই গল্পটা পড়ে একটা ধারণায় পৌঁছতে পেরেছো, একটা উপলব্ধিতে, আর একটা হলো অভিব্যক্তি। 4টে বৈশিষ্ট্য। নেক্সট। নেক্সট হলো কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থী ভাব প্রকাশ করতে পারে। শিক্ষার্থী যখন প্রকাশ করে, আমরা যখন কোনো কিছু প্রকাশ করি, কিভাবে প্রকাশ করি সেটা, শিক্ষার্থী কিভাবে প্রকাশ করে, মূলত কথন আর লিখন, আমরা যখন মুখে বলি সেইটা, আর যখন আমরা লিখি, লিখে প্রকাশ করি, আর মুখে বলে প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের প্রকাশধর্মী। একটা বিষয় দেখে নাও, এটা হলো প্রকাশধর্মী। দক্ষতা আছে দু রকম, একটা গ্রহণধর্মী, একটা প্রকাশধর্মী। গ্রহণ কার মাধ্যমে করি, আমরা শোনার মাধ্যমে গ্রহণ করি, আর একটা হচ্ছে পড়ার মাধ্যমে গ্রহণ করি, পঠন। তাহলে শ্রবণ আর পঠনের মাধ্যমে আমরা গ্রহণ করি। তাহলে এ হলে এটা হবে
গ্রহণধর্মী। এই যে এ যদি হতো এটা উত্তর, তাহলে সেটা যদি তোমাদের কাছে জানতে চাইছো গ্রহণধর্মী কোনটা হবে, তাহলে তোমরা উত্তর করবে এ। বাট তোমাদের কাছে জানতে চেয়েছে প্রকাশধর্মী, তাই জন্য তোমরা উত্তর করেছো বি। 11 বি। আমরা লিখে প্রকাশ করি আর মুখে বলে প্রকাশ করি। ওকে, চলো নেক্সট। বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউই। বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউই তিনি কোন দেশের বাসিন্দা? ইউরোপের অধিবাসী, জার্মানের অধিবাসী, অর্থাৎ তিনি জার্মানি, আমেরিকার অধিবাসী, আরেকটা হচ্ছে চীনের অধিবাসী। তাহলে কোথাকার অধিবাসী তিনি? জন ডিউই যিনি একজন কোথাকার অধিবাসী? তিনি হচ্ছেন একজন আমেরিকান অধিবাসী, আমেরিকার অধিবাসী। তিনি হলেন একজন দার্শনিক, তিনি একজন সাইকোলজিস্ট, একজন শিক্ষাবিদ। তাহলে তিনি একজন দার্শনিক, একজন দার্শনিক বটে, আমেরিকার অধিবাসী তিনি। তিনি দার্শনিক, তিনি হচ্ছেন মনস্তত্ত্ববিদ, আচ্ছা তিনি হচ্ছেন শিক্ষাবিদ। এই সবগুলো ওনার সম্পর্কে যায়। তিনি একজন আমেরিকার অধিবাসী, জন ডিউই, বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউই। ঠিক আছে। 1859 সালে তোমাদের কি বলে তিনি জন্মগ্রহণ করেন। 1859-এ, 1952-তে তার মৃত্যু হয়। 1952-তে মৃত্যু হয়। ঠিক আছে, চল নেক্সট। আচ্ছা, সোনার পরের কোয়েশ্চেন নাম্বার 13 বলছে সোনার আগ্রহ সৃষ্টি করা যায় কিভাবে? তুমি একটা শিশুর মধ্যে কিভাবে, সে তো শিশুরা তো খুব চঞ্চল প্রকৃতির হয়, আর আমাদের যা কিছুই আমাদেরকে পড়তে হয় সবটাই হচ্ছে শিশু কেন্দ্রিক, তাই না? আমরা তো ক্লাস 1 to এখন 5 হয়েছে প্রাইমারি সেকশনে, তাহলে 1 to 5-এর মধ্যে তোমরা পড়াতে যাবে। তো তোমরা কি করবে, কিভাবে শোনার আগ্রহটা তৈরি করবে? শোনার আগ্রহ সৃষ্টি করা যায় এক হচ্ছে মজাদার গল্প এবং ছড়া বলে, খাওয়ার জন্য ডাকাডাকি করে, অঙ্ক কষার কথা বলে, আর কোনোটিই নয়। নিখুঁতটা কাটো, এখানে নিখুঁতটা হবে না। এখানে অঙ্ক কষার কথা বলে তো অবশ্যই নয়, কোনোদিন শিশুরা আসবে না। আর একটা খাওয়ার জন্য ডাকাডাকি করে, এগুলো কোনোদিন শিশুরা শুনবে না। এখানে হলো মজাদার গল্প এবং ছড়া বলি, এইটা করলে শিশুরা শুনবে। তাহলে 13A হলো আনসার। 14 কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষাদান বাঞ্ছনীয়? এই মুহূর্তে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিশুদেরকে ভাষার শিক্ষাদান অর্থাৎ ভাষার জন্য পড়ানোটা বাঞ্ছনীয়। কারণ একজন শিশু, সে আলোচনাও বোঝে না, বক্তৃতাও বোঝে না, মুখস্থ পড়াও তার জন্য ঠিক নয়। তাহলে মনস্তাত্ত্বিক পদ্ধতি 14 হলো আনসার, হচ্ছে সি। ওকে, নেক্সট। দেখো এই কোয়েশ্চেনটা তোমরা বলবে আরে এই কোয়েশ্চেনটা তো ইংলিশে লেখা, এটা কি বাংলার প্রশ্ন? একদমই তাই, এটা একটা পেডাগজির কোয়েশ্চেন, সিটেটের কোয়েশ্চেন। এটা বলছে যে এক্সটেন্সিভ রিডিং কনসেন্ট্রেটস আপন। এই মুহূর্তে যে ধরনের প্রশ্ন হচ্ছে বা গত বছর প্রাইমারি টেটে যে ধরনের প্রশ্ন হয়েছে, আর কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র পাতি প্রশ্ন করে যাব বা ভালো করে পেডাগজি গুলো পড়বো না, যা হোক তা হোক করে চলে যাব, সেটা কিন্তু হবে না, তাহলে পাশ করতে পারবে না টেটে। আর আরেকটা বিষয়, এবছর সিটেটের যদি কোয়েশ্চেন দেখো সেখানেও ঠিক তাই, প্রশ্নপত্র যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে। ঠিক আছে, ক্লাস তোমরা করতে চাইলে আমি ডিটেলে ক্লাস করাবো এবং সবটুকু আলোচনা করে দেবো। তখন তোমাদের সপ্তাহে 2 দিন করে একটা নির্দিষ্ট রুটিন ওয়াইজ ক্লাস হবে। তোমরা খুব আমি কিন্তু দেখতে চাই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অবশ্যই জানাও যে তোমরা পেডাগজি ক্লাস চাইছো কিনা, বেঙ্গলি পেডাগজি ক্লাস প্রাইমারি টেটের জন্য। আচ্ছা দেখো, বলছে যে এক্সটেন্সিভ রিডিং কনসেন্ট্রেটস আপন। অ্যাকচুয়ালি বিষয়টা কি এক্সটেন্সিভ রিডিং? আমরা 2 ধরনের মানে পড়ার কথা আমরা জানি, পঠন 2 ধরনের হয়। একটা হলো এক্সটেন্সিভ, আর একটা হলো ইন্টেন্সিভ।
মানে একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা হলো ভিতর থেকে। ইন্টেন্সিভ মিন্স হচ্ছে কোনো একটা পড়াকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, একদম যে কোনো সাবজেক্টের গভীরে গিয়ে সেটাকে আমি পড়ছি। কিন্তু এক্সটেন্সিভ বিষয়টা সেটা কিন্তু নয়, এটা হচ্ছে ব্যাপক অর্থে পড়া, অর্থাৎ পড়ার আগ্রহটা তৈরি করা। এর মূল উদ্দেশ্য বা মূল ফোকাসটা হলো পড়ার আগ্রহ তৈরি করতে হবে। এর ভিতরে যাওয়ার দরকার নেই, ভিতরে পড়ে যাবে, আগে আগ্রহটা তৈরি করো। যেটাকে আমরা বলে থাকি কিসের ওপর ডিপেন্ড করে সেটা হয়, সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তুর উপরে। বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে এটা কিন্তু হবে। ওকে, বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে এই পড়াটা কিন্তু হয়। যেটাকে আমরা বলছি সাবজেক্ট ম্যাটার, এটা হলো এ, 15 হচ্ছে এ। ঠিক আছে, বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার মানে হলো বিষয়বস্তু, বাদ বাকিগুলো হবে না। ভাষা কি করে জানবে? আমার আগে যদি আমি একটা শিশুর জন্য শুধুমাত্র পড়ার আগ্রহ তৈরি করি, তাহলে পড়ার আগ্রহ যদি তৈরি করতে হয় আমার ফার্স্ট কাজ কি হবে? যে কোনো একটা বিষয়বস্তু, খুব ইন্টারেস্টিং বিষয়বস্তু যেটা শিশুটা খুব মন দিয়ে শুনবে, আমি ভাষার কথা বললে কি শুনবে? কি করে সে বুঝবে ভাষাটা কি? ভোকাবুলারি মানে শব্দ, অর্ধেক শব্দের অর্থ শিশুরা জানে না। সাউন্ড মিন্স শব্দ, সেটা তো হবে না। এখানে হবে সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়বস্তু। ওকে, চলো, তোমাদের জন্য আজকে যেটা হোমওয়ার্ক থাকছে সেটা হচ্ছে যে কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামটা মুখস্থ করে। দেখো আমি তোমাদের পড়াতে গিয়ে বলেছি সাধনা পাঠ, ধারণা পাঠ, চর্বণা পাঠ এবং সমবেত পাঠ। উত্তর কি হবে তোমরা আমাকে জানাও। ক্লাস কেমন লাগলো সেটা কিন্তু আজকে জানাতে ভুলো না, ঠিক আছে? এটা তোমাদের নতুন একটা টপিক, জানাতে ভুলো না। সকলে খুব ভালো থাকো, মন দিয়ে ক্লাস করো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। আগামীকাল তোমাদের আবার একটা নতুন ক্লাস আসতে চলেছে। ওকে, চলো, সকলে খুব মন দিয়ে পড়াশোনা করো। বাই।